দৈনিক কক্সবাজার বার্তার প্রযোজনায় তরুণদের আগামীর ভাবনা শীর্ষক অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই। অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইরফানুল হাসান। দর্শক, আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলে আজকে আমাদের সাথে আমাদের কক্সবাজারের খুবই জনপ্রিয় একজন সাবেক উপজেলা নির্বাহী অফিসার আমাদের সাথে যুক্ত আছেন। আমরা স্ক্রিনে দেখলেই তার পরিচয় দেওয়ার আর কোনো দরকার নাই, তাকে আমরা সবাই চিনতে পাবো। আপনারা যারা স্যারকে প্রশ্ন করতে চান, আপনারা চাইলে আজকের অনুষ্ঠানের আপনাদের মতামত কিংবা পরামর্শ কিংবা জিজ্ঞাসা আপনারা করতে চাইলে করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নিশ্চয়ই আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে আজকের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা এখনই অতিথিদের আমাদের যিনি অতিথি আছেন, আমরা অতিথির কাছে যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন জনাব নোমান হোসেন প্রিন্স। নোমান হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। জি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম কক্সবাজারবাসী, যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন আশা করি। জি, আমরা প্রথমে অনুষ্ঠানের শুরুতে আপনার জন্ম কিংবা ছেলেবেলা নিয়ে শুনবো, যেহেতু আজকের অনুষ্ঠানে অনেকে রয়েছেন যারা আপনাকে নিয়ে আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা আজকে আপনার অনেক অজানা কথা শুনবো। আমরা প্রথমেই জানতে চাইবো যে আপনার জন্ম কিংবা বেড়ে ওঠা যেখান থেকে আপনার হয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা একটু জানবো। নোমান হোসেন প্লিজ। জি, ধন্যবাদ। আমার জন্মস্থান লক্ষ্মীপুর। আসলে বেড়ে ওঠাটা লক্ষ্মীপুরে। যখন আমি ছোটবেলা পুরোটাই কেটেছে লক্ষ্মীপুর। ক্লাস 1 থেকে 2, 3 পর্যন্ত লক্ষ্মীপুরে কেটেছে। তো বাবা চাকরি করতেন হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে, জাহাজে থাকতেন অনেকদিন। মামা সবাই ঢাকাতে থাকতেন। তো সেই সূত্রে চিন্তা করলেন যে বাড়িতে হয়তো পড়াশোনা হয় না বা নিড টু ট্রান্সফার। তো সেই জন্য আর কি আমরা 1990 সাল যখন হয় তখন আমরা ঢাকাতে চলে আসি। তো রুটটা আসলে লক্ষ্মীপুর হওয়াতে মানে গ্রামে যত রকমের দুরন্তপনা, দুষ্টমি সবকিছু কিন্তু করে এসেছি। মোটামুটি গ্রামের মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, এবং গ্রামের যে এখনো বাড়িতে গেলেই কিন্তু মানে নিজেকে অন্যরকম মনে হয়, অন্যরকম ফিল হয়। তো পরবর্তীতে ঢাকায় এসেছি। ঢাকায় এসে আমি যথারীতি একটা স্কুলে ভর্তি হয়েছি। পরবর্তীতে সরকারি স্কুল, আপনি জানেন যে আগারগাঁও শেরেবাংলা নগর একটি নামকরা স্কুল, সেখানে ক্লাস 6 এ ভর্তি হয়েছি। অনেক ওখান থেকে মেট্রিক পাস করেছি বা এসএসসি পাস করেছি যথারীতি 2001 সালে, এবং প্রথম গ্রেডিং আমরা 2001 সালে প্রথম গ্রেডিং সিস্টেমের মাধ্যমে করেছি। তারপরে 2001-এ আমি নটরডেম কলেজে ভর্তি হলাম। নটরডেম থেকে 2003 সালে পাস করলাম যথারীতি, ওইখানেও ফার্স্ট গ্রেডিং। দেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো ছোটবেলাটা আসলে খুব আনন্দের ছিল, যেহেতু ছোটবেলা নিয়ে প্রশ্নগুলো ছিল। তো ক্যারিয়ার বিষয় নিয়ে আস্তে আস্তে কথা বলবো, কথা প্রেক্ষিতে কথা হবে। জি, ধন্যবাদ আপনাকে নোমান হোসেন প্রিন্স। আমরা সকলেই জানি সৌদির রাজা বাদশাহ তাদেরকে বলা হয় প্রিন্স, বা তাদেরকে আমরা প্রিন্স নামে চিনি কিংবা জানি, কিন্তু আপনিও কিন্তু সৌন্দর্য কিংবা ফিগারে কোনো অংশে কিন্তু তাদের চেয়ে কম নয়। কিন্তু আমরা আজকে আপনার কাছে জানতে চাই কেন আপনি নোমান হোসেন প্রিন্স, প্রিন্স নামটা আসলে কেন আপনার সাথে আসলো? হ্যাঁ, এটা আসলে আমি নিজেও জানি না। আসলে হয়তো সেরকম সুন্দর নই, কিন্তু মানুষজন হয়তো পছন্দ করে, সেই জন্যই। আমার কিন্তু পরিবার কিন্তু কেউ আমাকে কিন্তু নোমান নামে চিনে না, আমাকে সবাই প্রিন্স নামে চিনে। আসলে নোমানটা হচ্ছে আমার সার্টিফিকেট নেম, এবং স্কুল কলেজ ফ্রেন্ড যারা আছে তারা আমাকে নোমান নামে চিনে। তো আমার এক কাজিন আছে, যিনি মনে করেছে যে না, তার চেহারাটা দেখতে সুন্দর বা এরকম, আমাকে প্রথম দেখাতেই উনি এই নামটা দিয়েছেন। তো আমাদের ওই অঞ্চলে একটা বিষয় হচ্ছে যে যে কোনো নাম হোক না কেন তার একটা ডাক নাম থাকে বা নিক নেম থাকে, তারই অংশ হিসেবে তখন প্রিন্স দেওয়া। তো আসলে আমি যেটা মনে করি, আসলে নাম তো বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে যে মানুষের কর্ম। একটা মানুষের নাম অনেক সুন্দর হতে পারে, কিন্তু তার যদি কর্মটা না থাকে তাহলে কিন্তু আসলে নাম দিয়ে কিছু হবে না। বাট নামটা অবশ্যই একটা পার্সোনালিটির উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানুষ নামকে সুন্দর করে, মানে নাম মানুষকে সুন্দর করে না। তো সেই জন্য আমি মনে করি যে অবশ্যই আমার কর্ম বা মূল্যায়ন করবেন। আর চেহারা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের চেহারাই সুন্দর, পৃথিবীতে যতটি মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের চেহারা সুন্দর আল্লাহর দৃষ্টিতে, এবং আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে এবং সুগঠনের সৃষ্টি করেছে। জি, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি নিয়ে অনেকের কিউরিওসিটি থাকে, নোমান হোসেন একটি নাম, কিন্তু প্রিন্স কেন? আজকে আমরা এই বিষয়টি জানলাম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আজকে আরেকটু বিষয় একটু ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে
প্রত্যেকটা স্টুডেন্ট যখন সে পড়াশোনা করে তখন সে কিন্তু চায় সে একজন বিসিএস ক্যাডার হবে। তো আপনি নিশ্চয়ই যখন ইউনিভার্সিটিতে ছিলেন, বিসিএস এর জন্য যখন ট্রাই করেছিলেন, সেই জীবনটি অনেক সংগ্রামের ছিল। একজন বিসিএস হওয়ার জন্য আপনার অনেক ত্যাগ ছিল, অনেক পড়ালেখার কষ্ট ছিল। সেই বিষয়গুলো আমরা একটু জানবো যে আসলে যারা এখন অনার্সে পড়ছে কিংবা অনার্স শেষ করবে, তারা যে বিসিএস দিবে, বিসিএস দেওয়ার জন্য আসলে তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে কিংবা আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? ধন্যবাদ আরফান। মূলত বিষয়টা হচ্ছে যে আপনার বিসিএস অনেকগুলো সার্ভিসের ভিতরে একটা সার্ভিস, যে জি, জীবনে বিসিএস এ হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না। প্রথমত এই মন মানসিকতা মানুষকে ত্যাগ করতে হবে। আমি মনে করি রাইট। যে যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন বা যারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, আমার মনে হয় যে তারা তাদের প্রফেশনে যাওয়াই বেস্ট। এই এখানে বিশেষ করে অন্য কিছুতে না আসা ভালো। বিসিএস টা হচ্ছে যে আমি সবচেয়ে বেশি প্রিপারেবল করব যারা বিশেষ করে জেনারেল লাইনে পড়াশোনা করেছেন। আমাদের তারা যে প্রস্তুতিটা, সে প্রস্তুতিটা অবশ্যই নিতে হবে স্টুডেন্ট লাইফ থেকে, এবং সেটা শুরু হতে হবে যখন আপনি অনার্সে কোথাও পড়াশোনা করছেন। আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেটা কিন্তু বড় বিষয় নয়। হতে পারে সেটা রাইট। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, হতে পারে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি একটা কথা বলে রাখি, জি, আমাদের জি। ২৮তম বিসিএস এর ফরেন ক্যাডারে যিনি ফার্স্ট হয়েছেন, তিনি কিন্তু আম কোনো অখ্যাত একটা জায়গারই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা রাইট। যাচ্ছে যে এখানে কিন্তু মেধাটা কিন্তু থাকলে কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু চলে আসবেন। আর রাইট। বিসিএস টা আসলে আমি মনে করি না যে সম্পূর্ণ মেধার উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে কার কি পরিমাণ সে প্রিপারেশন নিয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। আপনার বিসিএস টার প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে। আপনার যখন আপনি অনার্সে ভর্তি হলেন, যেকোনো সাবজেক্ট হতে পারে, সেটা কোনো বিষয় না। জি, আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আম চেষ্টা করবেন যে প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে যেকোনো একটা সাবজেক্ট ইংরেজিতে পড়ার জন্য, বা ইংলিশে যদি আপনি ট্রান্সলেট করে পড়তে পারেন বা ইংরেজির উপর যদি গুরুত্ব দেন। শুধু বাংলা বাদে অন্যান্য যেকোনো সাবজেক্ট, এগুলো যদি আপনি ইংরেজি মিডিয়ামে দিতে পারেন, আমার মনে হয় যে বিসিএস এর মার্কস অনেক বেশি বেড়ে যাবে। পাশাপাশি অবশ্যই বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলোর প্রতি আপনার যথেষ্ট পরিমাণে আগ্রহ থাকতে হবে। আপনার বিশেষ করে সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে হবে। ইংলিশ স্পিকিংটা ভালো করতে হবে। যদি আপনি প্রশাসন, পররাষ্ট্র বা পুলিশ, এই ৩ টা ক্যাডারকে যদি টার্গেট করেন, অবশ্যই আপনাকে ইংলিশ ভালো জানতে হবে। কারণ ভাইবা বোর্ডে মাস্ট আপনাকে ইংলিশে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। আর অবশ্যই সব দিক থেকে, বিশেষ করে আন্তর্জাতিক, বাংলাদেশ, সবকিছু নিয়েই কিন্তু আপনাকে ভালো একটা দখল রাখতে হবে। আর ইংরেজির পাশাপাশি রয়েছে অঙ্কর বিষয়টা রয়েছে, ম্যাথের উপর ভালো দখল থাকতে হবে। আ আ পাশাপাশি হচ্ছে যে আপনার অন্যান্য যে সাবজেক্ট গুলো, যেমন বিজ্ঞানের সাবজেক্ট গুলো, 9-10 এর যে বিজ্ঞানের সাবজেক্ট গুলো, সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। তো আ প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণভাবে করা যাবে। হয়তো আরেকটু সময় থাকলে বা কথার প্রেক্ষিতে আমি বলে দিব যে কি, কি বিষয়ে প্রস্তুতি নিলে ভালো হয়। ওকে। আজকে আজকে স্যার আমাদের হাতে অনেক সময় আছে। যদি আপনার সময় থাকে আমরা বিষয়গুলো শুনবো। যেহেতু আজকে আমাদের পেজে অনেকেই দেখছে এই লাইভটি। তারা প্রত্যেকে আশা করছে যে আপনার কাছ থেকে তারা একটি সুন্দর দিক নির্দেশনা নিবে এবং সেই দিক নির্দেশনাটুকু তাদের জীবনে কাজে লাগাবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মাকসুদুর রহমান অবি। স্যার, বিসিএস পরীক্ষায় কিভাবে ভাইবা ফেস করব? আপনার অভিজ্ঞতা জানতে চাই। কিভাবে বিসিএস পরীক্ষায় ভাইবা ফেস করেছেন? আপনার অভিজ্ঞতা থেকে মাকসুদুর রহমান অবি জানতে চাচ্ছে ভাইবা ফেস করার বিষয়ে। আমি মাসুদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনে কিন্তু আমি ১ম বিসিএস দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি, আমি ১ম এই বলেছি যে আমার বাবা-মার দোয়া এবং আত্মীয়স্বজনের দোয়া সবচেয়ে বড় বিষয়। এটা হচ্ছে যে বড় বিষয়। পাশাপাশি আপনার ডেডিকেশন এবং হার্ড ওয়ার্কিং, এটা তো থাকবেই। তো বিসিএস আপনি যেদিন ভাইবা দিবেন, সেদিন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে তার আগের রাত্রে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। পরের দিন সকালে উঠবেন, যথারীতি আপনার নিজস্ব ধর্ম মোতাবেক আপনি প্রে করবেন, প্রার্থনা করবেন, নামাজ পড়বেন, যার যেটা প্রয়োজন সেটা করবেন। এর পরবর্তীতে আপনি চেষ্টা করবেন যে খুব ভালো একটা ড্রেস পরার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী। বিশেষ করে কোট ভালো টাই যে ভালো পড়তে হবে তা না। ড্রেসটা
ভাইবার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ সেটাই অবশ্যই বলছেন। অবশ্যই, তবে অনেকে ভালো ড্রেস মানে মনে করে যে কোটটাই করতে হবে, এরকম কিছু না। আপনি নর্মাল একটা ড্রেস পরেন, তা সেটা অবশ্যই মার্জিত হতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী। আসলে একটা শার্ট এবং একটা প্যান্ট এবং একটা সুন্দর জুতা, এটা যেভাবে হোক একটু সংগ্রহ করে রাখতে হবে। জি তারপরে ওই দিনের পত্রিকাটা ইংরেজি, ইংরেজি ডেইলি স্টার, এবং আমি অবশ্যই বাংলাতে যে কোনো একটা পত্রিকাটা পড়তে হবে। এবং ওই দিন আপনি অবশ্যই মনে রাখতে হবে ইংরেজি মাসের আহ, কত তারিখ বা কত সময়, সেটা তো আপনার জানা থাকতে পারে, কিন্তু আরবি মাসের কত তারিখ বা অন্যান্য মাসের কত তারিখ, এই বিষয়গুলো কিন্তু আপনি একটু জানা থাকলে ভালো হয়, কারণ কিন্তু ভাইবা বোর্ডে ফেস করতে হয়, এগুলো জানতে হয়। পাশাপাশি ওই দিনের আপনার আবহাওয়ার তাপমাত্রা কতটুকু, সেলসিয়াস কতটুকু, কি অবস্থা, এই বিষয়গুলো জানাটা প্রয়োজন। আর ভাইবা জি বোর্ড অবশ্যই যখন ফেস করবেন, নার্ভাস হবেন না, কারণ আপনি মানে 100-এর ভিতরে 100 প্রশ্নের উত্তর দিতে হবে, এই বিষয়টা আসলে তা না। ভাইভাতে আপনাকে ফেস করতে হচ্ছে যে আপনি কতটুকু স্মার্টলি ভাবে তাদের উত্তরটুকু দিতে পারছেন। এটা অনেকে কিন্তু ভাইভাতে আপনি 10টা প্রশ্নের ভিতরে যে কিন্তু 5টা বা 6টা প্রশ্ন দিয়েও কিন্তু অনেকে বিসিএস হচ্ছে। কিন্তু আপনাকে জি কিন্তু সেটা খুব স্মার্টলি ভাবে কিন্তু বলতে হবে যে স্যার, সরি দুঃখিত স্যার, আমি পারছি না। কিন্তু এটা পেঁচানো যাবে না, স্যার আমি, আপনি পারছেন না কিন্তু প্রশ্নটার উত্তর আপনার জানা নেই, কিন্তু আপনি পেঁচিয়ে যাচ্ছেন যে স্যার হ্যাঁ এটা এটা হবে, ওইটা ওইটা হবে, আসলে কিন্তু সেটা না। আপনি যদি না পারেন, আপনি সোজা সুন্দরভাবে বলে দেন স্যার আমি পারছি না, পরবর্তী প্রশ্নটা কিন্তু আপনাকে করবে, কোনো কারণ ধরনের দুনিয়ার সবার পক্ষে গোঁজামিলের সবকিছু আশ্রয় পারা না সম্ভব নেয়া, না। মানে কোনো ধরনের গোঁজামিলের আশ্রয় নেওয়া যাবে না। অবশ্যই গোঁজামিলে আশ্রয় নেওয়া যাবে না। আর মিডিয়ামটা হবে, উনি যদি ইংলিশে প্রশ্ন করে আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে, উনি যদি জি বাংলায় প্রশ্ন করে আপনাকে বাংলা উত্তর দিতে হবে। উনি বাংলায় প্রশ্ন করেছেন, আপনি ইংলিশ উত্তর দিতে পারবেন না। প্লাস হচ্ছে উনি ইংলিশে প্রশ্ন করে আপনি বাংলা উত্তর দিতে পারবেন না। এটা কিন্তু একটা ডিসকোয়ালিফিকেশন। বিশেষ রাইট। করে মানে ভাইবা বোর্ডে এই প্রবলেম গুলো ফেস করতে হয় আর কি। মানে খুব স্মার্ট থাকতে হবে। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জীবনে ফার্স্ট ঢুকেছেন একটা ভাইভাতে, আপনার জীবনে আরো অনেক কিছু আছে। এজ ইফ ধরে নিতে হবে যে এটা কিছুই না, হয়তো হইলেও হবে, না হলে না হবে, সবই আল্লাহর হাতে। এগুলাতে এত ভয় পাওয়ার কিছু নেই। ওকে, মানে প্রশ্নটা আপনি বলতে চাচ্ছেন যখন স্যার যখন প্রশ্ন করবে ইংরেজিতে কিংবা বাংলাতে, তিনি যেভাবেই প্রশ্ন করবে সেভাবেই অ্যান্সারটা দেয়। জি জি আরেকটা জি জি। গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানলাম, সেটি হচ্ছে যখন কোনো প্রশ্ন করে, যখন আমরা খাতায় যখন দেখি কোনো একটা প্রশ্ন না পারলে কিন্তু আমরা বানিয়ে বানিয়ে লেখার অভ্যাসটা কিন্তু হ্যাঁ আমাদের হ্যাঁ অনেক হ্যাঁ, আছে। জি, এটা 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 করা যাবে না, এটা করা যাবে না। জি জি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক দর্শক এখানে প্রশ্ন করছেন, অনেকে দেখছেন। আমরা কিছু দর্শকদের একটু কমেন্ট করতে চাই, আপনি আমাদের সাথে থাকবেন। আমাদেরকে একজন লিখেছেন জিয়াউদ্দিন বাবলু, সৌদি আরব থেকে শুভকামনা স্যার আপনার জন্য, সৌদি আরব থেকে আপনাকে শুভকামনা জানিয়েছেন। জসিম ধন্যবাদ। ভাই নামে একজন লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল আফসার কক্স নামে লিখেছেন, আলহামদুলিল্লাহ স্যারের জন্য শুভকামনা। ইকবাল বাহার নামে একজন লিখেছেন, প্রিন্স নামটা স্যারের সাথে আসলেই যায়। আমি শুরুতেই যেটি ধন্যবাদ, আপনাদের বলছিলাম, প্রিন্স আপনাদের নামটা আপনার ভালোবাসা, সাথে। আপনাদের ভালোবাসা। একজন লিখেছেন হুরাইরা বিন হুসাইন, আসসালামু আলাইকুম স্যার, কক্সবাজারের মানুষ এখনো আপনাকে মিস করে। উবাইদুল হক শাকিল নামে একজন লিখেছেন, খুবই ভালো মনে একজন মানুষ স্যার। আহ, দু একবার স্যারের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল, স্যারের আন্তরিকতা আসলেই অতুলনীয়। নিশ্চয়ই জি উনি আপনার কাছের কেউ। জি। আমাদেরকে আরো অনেকেই প্রশ্ন করেছেন। আমাদেরকে মেহেদী হাসান নামে একজন প্রশ্ন করেছেন, অন্যায়ের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া নোমান ভাইকে কক্সবাজারের মানুষ চাচ্ছে। নোমান ভাইয়ের মতো এমন একটা লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন অফিসার যে কোনো জেলার জন্য গর্বের। নিশ্চয়ই সেটি আমরা প্রত্যেকেই জানি। আপনি কক্সবাজার সদরে যখন ছিলেন, যখন আপনি কক্সবাজার সদরে দায়িত্ব পালন করেছিলেন, তখন আপনি কক্সবাজারের মানুষের মনিকটে জায়গাটা করে নিয়েছিলেন কিন্তু আপনার সৎকর্মের কারণে। আমরা আরেকটি প্রশ্নে যেতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে আপনি যখন প্রথম বিসিএস ক্যাডার হয়েছিলেন, যখন জি। বিসিএস ক্যাডার হওয়ার পরে নিশ্চয়ই আপনার একটা প্রফুল্ল মন ছিল যে আপনার প্রথম যোগদানের স্থানটি কোথায় ছিল, আপনি প্রথম বিসিএস ক্যাডার হওয়ার পরে কোথায় যোগদান করেছিলেন? আমি একটা কথা বলি সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বিসিএস এর আগে আমি আমার আব্বাকে হারাই 2008 সালে। তো আমি পারিবারিক ভাবে কিন্তু আমরা মোটামুটি একটা সম্ভ্রান্ত পরিবারের ছিলাম। আব্বা বা জি মামা, ওভারঅলি সবাই মোটামুটি ভালো পজিশনে রয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল যে আব্বা মারা যাওয়ার পরে
নিজেকে কিছু করতে হবে। তো আমি যখন ভার্সিটি 4th ইয়ার স্টুডেন্ট, আমি তখন থেকেই কিন্তু মোটামুটি যেমন মার্কেটিং জব বা যেকোনো ভাবে কিন্তু নিজেকে ইনভলভ রাখতাম, টিউশনি বা বিভিন্ন বিষয় আশয় নিয়ে। যদি আমার জি আর্থিকভাবে ওইরকম কোনো সমস্যা ছিল না, তারপর আমার মনে হয়েছে যে আমি বিষয়গুলো করলে নিজের খরচটা নিজে চালাতে পারলে ভালো হয়। তারপরে জি আমি যখন অনার্সটা কমপ্লিট করি, মাস্টার্স এর ঠিক পূর্ব মুহূর্তেই আমি কিন্তু ব্যাংকে পরীক্ষা দিয়েছি, এবং সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আমি চট্টগ্রামে প্রায় 11 মাস চাকরিও করেছি। তো আচ্ছা আচ্ছা পাশাপাশি আমি বিসিএস দিয়েছি। বিসিএস তো আসলে একটা লেন্দি প্রসেস, শুরু হয়, শুরু হতে হতে প্রায় মানে স্টার্ট হয়ে শেষ হওয়া পর্যন্ত 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটা 2009 সালে দিয়েছি, এবং 2011 সালে আমি আহ মানে 1 আগস্ট ওই তারিখেই কিন্তু আমরা বিসিএস 29তম, আমি 29তম বিসিএস এর সদস্য, 29তম বিসিএস আমি প্রশাসন সার্ভিসে যোগদান করি। তো আমার প্রথম পোস্টিং হচ্ছে শরীয়তপুর জেলাতে, যেটা হচ্ছে যে ঢাকার, আপনি যদি মাদারীপুর ফরিদপুর বেল্টে যান, যেটা এখন যে পদ্মা সেতু যেই একটা মাথা হচ্ছে যে জাজিরা, সেই জাজিরা অংশটা কিন্তু শরীয়তপুরে। তো এই শরীয়তপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করি 2011 সালের 1 আগস্ট। তো খুবই সুন্দর দিনগুলো ছিল, যদিও প্রথম যেদিন গিয়েছি আবহাওয়া খুবই খারাপ ছিল। আপনি জানেন যে সে জি পদ্মার জি উত্তাল ঢেউ, আমি আসলে জীবনে কোনোদিন পদ্মার নদী দেখি নাই, কিন্তু ওই দিনই প্রথম দেখলাম। তো মনে হলো যে আসলে এটা যদি প্রথম জানতাম, দিন কি হয়তো ছিল সরকারি পদ্মা নদী সার্ভিসে না দেখার আসতাম। মধ্যে দিয়ে? হ্যাঁ, অনেক আসলে এইটার এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, এত বড় বিশাল। এবং সেবার বন্যা হয়েছিল, তো আমরা তো আসলে জানতাম না। আমি এত কিছু জীবনের রিস্ক নিয়ে আসলে মনে হয় যে গিয়েছিলাম। তো এখনো মনে হলে আসলে খুব মানে শিহরিত হয়ে গা কাটা দিয়ে ওঠে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল প্রথম যে জীবনে যে পদ্মার পাড়ে যাওয়া, বিশেষ করে অন্যরকম একটা জায়গা। ধন্যবাদ। জি আচ্ছা, একটা বিষয় আমাদের অনেকের খুব কিউরিসিটি জাগে এটা নিয়ে। ধরুন আপনি যখন বিসিএস ক্যাডার প্রথম হলেন, তখন আপনি যেখানে পোস্টিং এ গেলেন প্রথম, এই জায়গাটাতে কিন্তু আপনি একেবারে জীবনের প্রথম গিয়েছিলেন, যেটি আপনি জি বলছিলেন। কিন্তু এই জায়গায় গিয়ে অনেক সময় দেখা যায় আপনার সার্ভিসের খাতিরে অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন কিন্তু আপনাকে নিতে হয়। জি সেক্ষেত্রে জায়গা চেনা কিংবা অপরাধীকে তাদেরকে মার্ক করা, এই বিষয়গুলো আসলে কিভাবে আপনাদের প্রসেসটা হয়? যেমন ধরেন আপনি ওই জায়গায় কিছুই চিনেন না, কিভাবে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতেন আর কি শরীয়তপুর? না, অবশ্যই আমরা চেষ্টা করি যে অ্যাকশনটা আমরা মূলত অ্যাকশনের উপরে গুরুত্ব দেই না। যেমন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে আমরা মোবাইল কোর্ট প্রচুর পরিমাণে পরিচালনা করে থাকি জি প্রশাসনের অফিসার হিসেবে। তো মোবাইল কোর্টের কিন্তু মূল ধারণা কিন্তু অ্যাকশন নাই, এটা হচ্ছে যে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি হচ্ছে যে ওই লোকগুলাকে ওই খারাপ কাজ থেকে বিরত রাখা। যেমন আপনি যেমন ধরেন হচ্ছে খাদ্যে যে ভেজাল, অথবা দেখা জি যাচ্ছে ঔষধে ভেজাল, অথবা দেখা যাচ্ছে যে সে কি করছে, একটা ভুয়া ডাক্তার সে মানুষকে সেবা দিয়ে হয়তো ক্ষতি করছে, তার বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। তারপরে শরীয়তপুরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জাটকা ইলিশ নিধন হচ্ছে, সেই ইলিশের বিষয়ে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। তো এই কাজগুলো আসলে মানুষকে সম্পৃক্ত করে আমরা অনেক কিছু অনেক সময় পেয়ে যাই। মানুষই চায় যে স্যার ওইখানে একটা সমস্যা, আমার মনে হয় যে স্যার আপনারা যদি এখানে আসেন বা এই বিষয়গুলো যদি আপনারা লুকোবার করেন, তাহলে আমরা এলাকাতে, এবং মানুষের কিন্তু প্রচুর সাপোর্ট পেয়েছি। মানুষের যে ভালোবাসা, আন্তরিকতা, এগুলা কিন্তু অন্যরকম বিষয়। পাশাপাশি আমি আরেকটা ডিপার্টমেন্ট খুব মানে অ্যাপ্রিসিয়েট করবো, সেটা হচ্ছে যে আমাদের পুলিশ বিভাগ বা পুলিশ ডিপার্টমেন্ট, তারাও কিন্তু আমাদের সাথে রাত দিন পরিশ্রম করেন। আমরা কিন্তু প্রশাসনে যারা আছি, ফিল্ডে যারা আছি, এবং যারা পুলিশ বিভাগে রয়েছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু আমরা রাত দিন পরিশ্রম করি। আমাদের কিন্তু কোনো ঈদ নেই, আমাদের কোনো শুক্র শনি নেই। আমরা সব সময় চেষ্টা করি যে এই কাজগুলো করার জন্য। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু পেছনে যেতে চাই। আপনি বলছিলেন আমরা বিসিএস এর গল্পগুলো শুনছিলাম, কিন্তু বিসিএস এর আগে কিন্তু আপনার একটা ধাপ ছিল, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। আমাদের জি যারা ইন্টার পাস করার পর একটা যখন একটা স্টুডেন্ট যখন ইন্টার পাস করে, তখন কিন্তু তার প্রথম এমটা কিন্তু থাকে, সে যদি মানবিক কিংবা অন্য সাবজেক্টে সে স্টুডেন্ট হয়, তখন তার কিন্তু এমটা থাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক ত্যাগ ছিল, পড়ালেখার ক্ষেত্রে অনেক জি কষ্ট আপনি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এই যুগের ছেলেদের জন্য আপনি আসলে কি পরামর্শ দিবেন? আমি প্রথম বলবো, যারা যেখানেই তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিবে বা পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দেওয়ার পরে তোমার ফার্স্ট টার্গেট থাকবে তুমি কোথায় ভর্তি হবে।
তুমি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অথবা তুমি মেডিকেলে ভর্তি হবে বা বুয়েটে ভর্তি হবে, তোমার ডেস্টিনেশন তোমাকে ঠিক করতে হবে। তুমি যদি মনে করো যে তোমার ডেস্টিনেশন যদি তোমার মেডিকেল থাকে তার জন্য আলাদা, তুমি যদি মনে করো তোমার ইঞ্জিনিয়ারিং পড়বে তার জন্য আলাদা, তুমি যদি মনে করো যে তোমার মেকানিক্যাল তার প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। তো আমরা যারা বিশেষ করে ভার্সিটির যারা টার্গেট নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমরা টার্গেট নেই না কেন, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটা যে কোনো একটা কোচিং সেন্টার ভর্তি। আমি কোচিং সেন্টার পক্ষে না, বাট কোচিং সেন্টার এই কারণে ভর্তি হতে হয়, তোমার পড়ালেখার একটা কন্টিনিউশন থাকে। কোচিং সেন্টার কিন্তু তোমাকে রাইট। পাশ করিয়ে দেবে না, একটা জি। কন্টিনিউশন থাকে। যে কোচিং সেন্টার ভর্তি হলে তারা যে গাইডলাইন গুলো দেয় বা তোমার বাসায় যে পড়াশোনা করা, এগুলো কিন্তু তুমি একটা পড়াশোনার ভিতরে থাকবে, কিন্তু একটা হুইপিং থাকে। যেমন তুমি একটা কোচিং সেন্টার যখন দেখবে যে মিনিমাম 50-60টা ছেলে একসাথে পড়াশোনা করছে, তারা অনেক মক টেস্ট যেটা দিচ্ছে বা সাপ্তাহিক যে পরীক্ষা সেগুলোতে অনেক ভালো করছে, তুমি ভালো করছো না, তখন কিন্তু তোমার ভিতর কিন্তু একটা চেতনা আসবে, পাশাপাশি একটা গাইডেন্স কিন্তু দরকার আছে। তো আমি মনে করি যে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, ফার্ম গেট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার আছে, তোমরা, আমি নাম বলছি না, তোমরা যাচাই বাছাই করে দেখবে যেটা তোমাদের কাছে ভালো মনে হয় সেরকম একটা ভর্তি হবে, পাশাপাশি নিজেরা বাসায় পড়াশোনা করবে। টার্গেট থাকলে হবে, কোনো সমস্যা নাই। তোমার জিপিএ হয়তো কম হতে পারে, কিন্তু তোমার যদি টার্গেট থাকে বা অ্যাচিভমেন্ট থাকে যে আমি অবশ্যই ভর্তি হবো, আমি আমি আশা করি যে তুমি পারবে। ওকে। কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম আসলে আপনি যখন স্কুল জীবন যখন শেষ করেছিলেন, যখন আপনি ভার্সিটির জন্য ট্রাই করেছিলেন, তখন আপনার পড়াশোনার যে রুটিনটি ছিল এটা আসলে আপনি কিভাবে মেনটেন করতেন? এটা অবশ্য যদিও প্রত্যেকেই চেষ্টা করবে যে নিজের ভালোটা বলার জন্য, তা আমি মনে করি যে অবশ্যই রুটিনের ভিতরে ছিলাম। আসলে আগরে আমাদের যে যুগটা, ওই যুগটার সাথে আসলে বর্তমান জেনারেশনের যুগটার ভিতরে আমার মনে হয় যে একটু পার্থক্য রয়েছে। আমাদের যুগে অবশ্য যেটা মনে করি আমি, আমাদের মোবাইল ছিল না, ফেসবুকিং ছিল না, তারপরে আমরা খেলাধুলা বলতে মাঠে যেয়ে খেলাধুলাকে বোঝাতাম, মোবাইলে গেমস কে বোঝাতাম না। আমাদের জি। ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। তো আমরা আসলে মানে সময় যা দিয়েছি আমরা, আমাদের সকালটা শুরু হতো ঠিক নামাজ পড়তাম, নিজের ধর্ম মোতাবেক নামাজ পড়তাম, নামাজ পড়ে তারপরে নাস্তাটা করতাম, নাস্তা করে কিন্তু পড়তে বসতাম কিছুক্ষণ, 10টা 11টা 12টা পর্যন্ত পড়তাম। তারপরে কিছুক্ষণ টিভি দেখতাম, খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা দুপুরে একটু ঘুমাতাম। ঘুমানোর পরে কিন্তু বিকালে খেলতে যেতাম। খেলা জি। শেষে ঠিক মা মা বাবার কিন্তু নির্দেশনা ছিল মাগরিবের আগে কিন্তু আসতে হবে, না আসলে কিন্তু মানে শরীরে কিন্তু হাড্ডি চামড়া কিছুই থাকবে না, এরকম কিন্তু একটা নির্দেশনা থাকতো। তো জি। ঠিক মাগরিবের ঠিক আগে আসতাম, এসে আবার নামাজ পড়ে পড়তে বসতাম, নাস্তা করে পড়তে বসতাম। রাত যতক্ষণ পারি 12টা 1টা 2টা পর্যন্ত যতক্ষণ পারি পড়তাম। আমাদের কিন্তু রুটিনটা কিন্তু ঠিক এরকমই ছিল। আমি মনে করি যে আমার সাথে যারা দেখছেন, আমার সময় ওই সময় যারা আছেন বা বর্তমানে যারা আছেন, হয়তো অনেকেরই রুটিন আমার সাথে মিলে যেতে পারে, কিন্তু বর্তমানে রুটিনটা হয়তো একটু অন্যরকম হবে, হয়তো চেঞ্জ হবে। বিশেষ করে আমি যেটা মনে করি, তুমি যদি মনে করো যে তুমি ভালো কিছু করবে বা তোমার একটা ভালো ক্যারিয়ার প্রয়োজন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 2টা জিনিস তোমাকে একটু এভয়েড করতে হবে। সেটা হচ্ছে যে মোবাইলের ইউজিং, আর পাশাপাশি হচ্ছে যে সামাজিক যে মাধ্যম, বিশেষ করে ফেসবুকিংটা তো অবশ্যই আমি বলবো যে একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে নিয়ে আসা উচিত। বিশেষ করে রাত জেগে জেগে ফেসবুকিং করা বা এই বিষয়গুলোতে সময় নষ্ট করা, তাহলে অবশ্যই তোমার এনার্জি গুলা নষ্ট করে দিবে। তুমি ভালো কিছু হওয়ার পথে অবশ্যই এটা একটা বাধাগ্রস্ত কাজ করবে। সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন, একজন ভালো অভিভাবকের কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি কাজ করতে হয়। তার সন্তানটাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে টিকানোর জন্য অভিভাবকের কিন্তু অনেক ভূমিকা থাকে। জি, অবশ্যই ভালো অভিভাবকের ভূমিকা বলতে পৃথিবীর সকল অভিভাবকই ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি শুনেন, আমি একটা কথা বলি, বিশেষ করে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, মানে সে কি ভালো ছেলের সাথে মিশছে না খারাপ ছেলের সাথে মিশছে, সে কি মাদক গ্রহণ করছে, সে মানে কোথায় সময় কাটাচ্ছে, এটা কিন্তু জানা কিন্তু প্রত্যেকটা গার্জিয়ানের কর্তব্য। তো যে গার্জিয়ান এগুলো জানবেন না বা উনি এগুলোকে গুরুত্ব দিবেন না, অবশ্যই তার ছেলে বা মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না বা ভালো কিছু জীবনে হতে পারবে না। তো মানুষের জীবনে কিন্তু একটা মেন্টর দরকার বা একজন নেতৃত্ব গুণাবলী সম্পন্ন মানুষ দরকার, যেটা কিন্তু একটা মেয়ে বা একটা জি। ছেলে তার কিন্তু মা বাবার ভিতরে কিন্তু দেখতে পায়। তা আমরা আমরা মনে করি যে আমার মা বাবা
প্রত্যেকে যে খুব বেশি শিক্ষিত তা কিন্তু নয়, কিন্তু তারা কিন্তু সব সময় চেষ্টা করেছেন কিন্তু ভালো কিছু দেওয়ার জন্য। বা আমাদের অনেকের মা বাবাই কিন্তু খুব মানে চেষ্টা করেন যে ভালো। আমি তো মনে করি যে আজকে আমার যে এই পজিশন সম্পূর্ণভাবে, আমার বাবা তো বাইরে ছিলেন, সম্পূর্ণভাবে আমার মায়ের অবদান। আমার মা যদি আমাকে ওইভাবে গাইডলাইন না দিতেন বা ওইভাবে যদি পড়াশোনা না করাতেন, আমি কিন্তু আজকে এই পজিশনে আসতাম না। তো আমি মনে করি যে যারা গার্জিয়ান রয়েছেন তাদের অবশ্যই নেতৃত্ব থাকতে হবে। পাশাপাশি তোমরা যারা আছো, ছেলে মেয়ে যারা আছো, তোমাদের তো নিজস্ব মাথা, বুদ্ধি, বিবেক রয়েছে। তোমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা তোমাকেও যাচাই বাছাই করতে হবে। তুমি অবশ্যই। যেটা রাত সেটাকে রাত বলতে হবে, যেটা দিন সেটাকে দিন বলতে হবে। একটা মানুষ তোমাকে বললো আর তুমি সেটা সে অন্যায় কাজগুলো করে ফেললে, এটাও কিন্তু ঠিক না। আমি মনে করি যে যাচাই বাছাই করে কিন্তু চলা প্রয়োজন, বিশেষ করে বর্তমান যুগে। আমি কক্সবাজারের ক্ষেত্রে যে বিষয়টা বলবো, কক্সবাজারে বিশেষ করে মাদকের একটা বিশাল প্রকোপ রয়েছে, যেটা আমরা জি, সারা বাংলাদেশের মানুষজন জানে এই বিষয়টা। তো এই ইয়াবা বা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে, বা তোমরা যদি মনে করো যে তোমরা জীবনে কিছু করতে চাও, অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। পড়াশোনা করতে হবে, মাদক থেকে বিকল্প দূরে থাকতে হবে। পাশাপাশি সামাজিক সংগঠনে যুক্ত হতে হবে, খেলাধুলা করতে হবে, এগুলাতে নিজেকে সম্পৃক্ত করতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল। শেষে আপনি যে কথাটি বলেছেন, কক্সবাজারে আমরা দেখছি যারা বিশেষ করে সামাজিক সংগঠন করে, এই সামাজিক সংগঠনের ছেলেরা কিন্তু চায় যে তারা ভালো কিছু করার জন্য। সামাজিক জি। সংগঠনটা কিন্তু একটি ছেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল। আমরা একটা দর্শকের একটা কমেন্ট, আমরা একটা প্রশ্ন নিতে চাই। এমডি নুরুদ্দিন নামে একজনের প্রশ্ন করেছেন, ডিগ্রি ছাত্ররা বিসিএস চান্স পায়? আশা করি উত্তর পাবো। নুরুদ্দিন, আপনাকে ধন্যবাদ। বিসিএস দেওয়ার জন্য আসলে ডিগ্রি ছাত্র বা অনার্স ছাত্র এগুলো কোনো বিষয় নয়। তবে ডিগ্রি ছাত্রদের বিসিএস এ অ্যাপ্লাই করার জন্য তাকে একটা মাস্টার্স করতে হয়, যেহেতু ডিগ্রিটা আসলে 3 বছরের। তো মাস্টার্স করতে হয়, মাস্টার্স করলে তাহলে ইকুইভ্যালেন্ট টু অনার্স হয়ে যায়। তো উনি যদি মাস্টার্স করেন, মাস্টার্স করে মানে বিসিএস এ, এটা বিসিএস এর নিয়োগপত্রে কিন্তু লেখা থাকে, বা বিসিএস এর যে প্রজ্ঞাপন সেখানে কিন্তু লেখাই থাকে যে কি কি ভাবে করতে হবে। তো ডিগ্রি হোক, মাদ্রাসা লাইন হোক, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, কোনো বিষয় না। আসল হচ্ছে তোমার যদি মেধা থাকে এবং তোমার যদি ডেডিকেশন এবং হার্ড ওয়ার্কিং থাকে, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার বিসিএস কেন, বাংলাদেশে যে কোনো চাকরি কিন্তু তুমি করতে পারো। বিশেষ করে ব্যাংকিং সেক্টর রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, যে কোনো সেক্টরে কিন্তু তুমি ভালো করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আশা করছি দর্শক আপনার উত্তরটি আপনি পেয়েছেন। আমরা একটু স্যারের সাথে আরেকটু আড্ডা দিতে চাই। আপনারা যারা প্রশ্ন করতে চান কিংবা কোনো বিষয়ে স্যারের কাছ থেকে জানতে চান, আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের কাছ থেকে সরাসরি উত্তরগুলো নেওয়ার জন্য। আহ মোহাম্মদ হোসেন প্রিন্স, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই পর্যায়ে একটা বিষয় আসলে আপনার কাছে জানতে চাই। আমরা একটু ভার্সিটির জীবনে ফিরে যেতে চাই, কারণ ভার্সিটিতে নিশ্চয়ই আপনার একটা স্বর্ণালী সময় ছিল, স্বর্ণালী কিছু অতীত ছিল। এমন কোন অতীত কি আছে যে অতীতকে খুবই মিস করেন? এমন কোন ঘটনা ভার্সিটি জীবনে? আহ ভার্সিটি জীবনে বিশেষ করে যেটা মনে করি যে ভার্সিটি আসলে আমার ভাষা তো ঢাকায় ছিল, আমি ইতিপূর্বে বলেছি আমি ঢাকায় সেটেল। তো আমরা ভার্সিটিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন অধিকাংশই কিন্তু হলে থেকে পড়াশোনা করেন। তো আমাদের আসলে হলে থাকার ওইভাবে সৌভাগ্য হয় নাই, আমরা অ্যাটাচ ছিলাম, আমার এফ রহমান হল ছিল। তো আহ, স্মৃতি বলতে সবচেয়ে বড় স্মৃতিটা হচ্ছে যে আমি তখন ক্যাডেট করতাম, মানে বিএনসিসি ক্যাডেট করতাম ভার্সিটিতে ঢাকা বিএনসিসি। বিশ্ববিদ্যালয়ে। তো 21শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত, এবং এই বিএনসিসি যারা ক্যাডেট তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে। তো আমি এখনো এই স্মৃতিগুলো হাতড়িয়ে বেড়ি, বিশেষ করে এই সারা রাত জেগে থাকা, 21শে ফেব্রুয়ারি প্রথম পর পর্যন্ত পুরো শহীদ মিনার প্রস্তুত রাখা, আমরা যারা বিএনসিসি যারা ছিলাম খালি পায়ে। জি, জি। তারপরে মানুষজন যখন ব্যানার নিয়ে আসতেছে, সেই ব্যানার গুলো ঠিকঠাক মতো আছে কিনা, কেউ শহীদ বেদিতে উঠছে অসম্মান করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু জি, দেখতাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা আছেন তাদের পাশাপাশি কিন্তু দেখতাম। এই স্মৃতিগুলো কিন্তু খুব বেশি মনে পড়ে, মানে দেখেছি অনেক বড় বড় লোকজনকে চোখের সামনে দেখেছি। তারপরে বিশেষ করে কলা ভবনের সেই চত্বরে দেখেছি অনেক বড় মানুষগুলোকে, অনুপ্রেরণা পেয়েছি। আমাদের বিশেষ করে রাজ ভাস্কর্যের সামনে টিএসসি তে যে আড্ডাগুলো দিয়েছি আমরা, তারপরে হচ্ছে যে কলা ভবন, তারপরে আমরা আমাদের লাইব্রেরির সামনে আড্ডাগুলো, মল চত্বরে। তারপরে এই যে প্রতিদিন সকালে
মানে আমাদের জন্য বিশেষ করে আমরা যারা মিরপুরে তাদের জন্য দুইটা আহ, মানে বাস ছিল, একটা হচ্ছে যে চৈতালি আর একটা হচ্ছে বৈশাখী। তা আমরা যারা, আমার বাসা তো মিরপুর শেওড়াপাড়া ছিল, তো আমরা যারা শেওড়াপাড়া বা এইদিকে, তো তারা বৈশাখী বাসে উঠতাম। তো এই যে বাসে যাওয়ার সময় স্টুডেন্ট বয়সে যে মজাগুলো, অনেক সময় দেখা যায় বাসের ভিতরে সিট খালি, তারপরও মানে দরজায় দাঁড়িয়ে থাকতাম, কিছু দুষ্টামি করতাম, নিজেরাই দুষ্টামি করতাম। তো এই বিষয়গুলো কিন্তু আসলে খুব মধুর স্মৃতি, এগুলো আসলে খুব স্মরণ রাখার মতো বিষয়। আর অবশ্য জি। চারুকলা, পয়লা বৈশাখের মূল আকর্ষণটাই তো আসলে ওইখান থেকে হয়। তো ওইখানে বন্ধুদের সাথে আড্ডা সবকিছু অন্যরকম ছিল আসলে। জি, আপনাকে ধন্যবাদ। আমার একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, রুবেল দে নামে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, প্রিয় স্যার, বিসিএস কি শিক্ষার একমাত্র লক্ষ্য হতে হবে? দেশের বর্তমান পরিস্থিতিতে বিসিএস কি যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এভাবে হলে দেশের ভবিষ্যতের অবস্থা কি হবে বলে আপনি মনে করেন, এবং আমরা কিভাবে বিষয়টিকে নিব? আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিসিএস একমাত্র লক্ষ্য হতে পারে না। আমি কিন্তু আমার এই অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমি ক্লিয়ার করে শুরুতেই দিয়েছি। বলেছেন। আমি বলে দিয়েছি যে যারা যেই সাবজেক্টে, যারা স্পেশাল সাবজেক্ট, বিশেষ করে যিনি ডাক্তার, যিনি ইঞ্জিনিয়ার বা যিনি অন্য কোনো সাবজেক্টে আছেন, তাকে সেই দিকে যাওয়া প্রয়োজন আমি মনে করি। বিশেষ করে যারা সাধারণ শিক্ষাতে আছেন বা যারা মনে করেন যে বিসিএস আসা প্রয়োজন, বিসিএসটা কিন্তু সবকিছু না। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন সার্ভিস থেকে চলে আসতেছেন, তখন এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। আপনার বিসিএস কিন্তু আপনি জানেন কিনা, এখন বিসিএস যারা পরীক্ষা দিচ্ছেন ওইখান থেকে কিন্তু নন ক্যাডারের বাকি পোস্ট গুলো কিন্তু ওইখান থেকে দিচ্ছে। যেমন সরকার ওইখান থেকে কিন্তু ব্যাংকে দিচ্ছে, প্রাইমারি স্কুলে শিক্ষক দিচ্ছে, দেখা যাচ্ছে সমাজসেবা অফিসার দিচ্ছে, পরিবেশ অধিদপ্তরে, মানে প্রত্যেকটা কিন্তু এখান থেকেই কিন্তু ফুলফিল করছে, শুধু বিসিএস থেকে না, কিন্তু আসলে বিভিন্ন সেক্টর থেকে। তো আমি মনে করি যে আসলে বিসিএস কিন্তু সবকিছু না। আপনি বিভিন্ন দিক থেকে চেষ্টা করতে পারেন, প্রত্যেকটা সার্ভিসে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, শুধু বিসিএস না। আপনার যারা ডাক্তার রয়েছেন তাদের সুযোগ সুবিধা রয়েছে, যাদের ইঞ্জিনিয়ার বা যারা ব্যাংকার রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, ভালো বেতন রয়েছে, স্যালারি রয়েছে। তো আমি মনে করি যে এই যে একটা শুধু তাই নয়, যারা ভালো ব্যবসা করতে পারবে তারা ভালো ব্যবসা করবে, শুধুমাত্র ব্যবসায়ী হবে, এই, রাইট। হ্যাঁ অবশ্যই ভালো ব্যবসা করতে পারবে, ভালো সাংবাদিক হতে পারবে, ভালো একজন গায়ক হতে পারবে, ভালো একজন নায়ক হতে পারবে। হয়তো বিসিএস না আসলে হয়তো সেই নায়কের জন্য সুযোগ আমি সুবিধা আমি নিজে অনেক ট্রাই দেশে দিতাম আর কি, ছিল। বুঝছেন? তো এটা কিন্তু করা যায়, কিন্তু এই শুধু বিসিএস এই মন মানসিকতা থেকে আমার মনে হয় যে আমাদেরকে সরে আসতে হবে। শুধু বিসিএস হইতে হবে এইটা আসলে ঠিক না, এটা উচিত না আসলে। একজন দর্শক আমাদেরকে অনেকক্ষণ ধরে একটি প্রশ্ন করছেন, আপনার বিসিএস এ রিটেন অভিজ্ঞতা একটু শেয়ার করবেন স্যার? আপনার বিসিএস ধন্যবাদ। আমি 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 ইতিমধ্যে বলেছি, আমি যখন আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান। আমার আম, প্রায় বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমাদের ছিল আগের থেকে। তো আমি সেগুলো কি করতাম, আমি সারাদিন লাইব্রেরিতে বসে থাকতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে। আমি সেগুলোকে কিন্তু, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছি। তো আমি চেষ্টা করেছি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি আর যাই হোক আমি কিন্তু ইংরেজিতে দিব। তো আমি সেইভাবেই কিন্তু করেছি কি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আমি খুব ভালোভাবে নোট করে রেখেছি। স্টুডেন্ট অবস্থাতে আমি কিন্তু বিসিএস এর জন্য পড়ি নাই, আমি পড়েছি স্টুডেন্ট অবস্থাতে, ভালো করে নোট করে রেখেছি। নোট করে আমি আমার নোটগুলো রেখে দিয়েছি, পরবর্তীতে যখন বিসিএস তখন কিন্তু এগুলো কিন্তু আমার কাজে লেগেছে। তো আমি মনে করি যে যারা বিশেষ করে বাংলাতে আহ, ভালোভাবে পড়াশোনা করতে হবে, আমাদের 9-10 যে বাংলা বইটা, বাংলা গ্রামার বইটা, সেটা সেটা পড়লে আমার মনে হয় যে এনাফ বাংলা গ্রামার বইয়ের জন্য। তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন সাধারণ জ্ঞানের বই রয়েছে, কিরণ সাহেবের একটা বই রয়েছে, সে বইটা আজকের বিশ্ব, ওই বইটার উপর ভালো দখল রাখতে পারো। তারপরে বিশেষ করে ইংরেজিতে তুমি যে কোনো গ্রামার থেকেই পড়তে পারো। তো এটা কোনো বিষয় না, কিন্তু যদি দুই একটা মাধ্যম যদি আমার মনে হয় যে ইংলিশে লেখা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্যান্য স্টুডেন্ট থেকে তুমি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। আর ইংরেজির কোনো বিকল্প নেই, বাংলাটা ভালো ভাবে জানতে হবে, বাংলার পাশাপাশি অবশ্যই ইংরেজিটা একটু দখল রাখতে হবে, ভালো ইয়ে করতে হবে। জি। জি, মোহাম্মদ আজম আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে স্যার আরেকজন প্রশ্ন করেছেন, নুরুল আফসার কক্স নামে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্যার, সরকারি আমলা এবং কর্মচারীদের দেশপ্রেম বাড়াতে আপনার মতামত ও পরামর্শ? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের যে দেশপ্রেম এবং নেই তা কিন্তু নয়, আসলে প্রত্যেকেরই দেশপ্রেম রয়েছে। তবে
বিশেষ অবস্থার প্রেক্ষিতে প্রত্যেকেই চেষ্টা করে ভালো কিছু করার জন্য। আম, পাশাপাশি আমি মনে করি যে নিজের দেশপ্রেমটাকে উদ্বুদ্ধ করার জন্য দেশের মানুষের সেবা করাটা প্রয়োজন। তো সেবার পাশাপাশি যদি প্রত্যেকে যদি দেশপ্রেমটাকে জাগিয়ে তোলে, আমার মনে হয় যে ঠিক হবে। এটা সময়ের প্রেক্ষিতে প্রত্যেকটা সরকারি কর্ম, শুধু তাই নয়, আপনি যারা ব্যাংকে রয়েছেন, যারা বিশেষ করে ডাক্তার রয়েছেন, এই যে এখন যে কোভিড কালীন সময় যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু দেশপ্রেম থেকে কিন্তু এই কাজগুলো করছেন। যারা সরকারি রাইট। কর্মকর্তা রয়েছেন তারা রাত দিন পরিশ্রম করছেন, পুলিশ রয়েছেন, আমরা প্রশাসন রয়েছি, যারা দেশের বাইরে রয়েছেন, পররাষ্ট্র সার্ভিসে রয়েছেন, তারাও কিন্তু রাত দিন পরিশ্রম করছেন। আমাদের এখানে যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের জন্য পরিশ্রম করছেন। তা আসলে দেশপ্রেমটা তো আসলে দেখানোর কোনো জিনিস নাই, নিজের কাজটাকে যে নিজের মতো করছি সেটাই কিন্তু একটা দেশপ্রেম। এটা আসলে জাহির করার মতো কিছু নেই। তবে আমি মনে করি যে আমরা অনেক বেশি দেশপ্রেমিক, এটা আরো বেশি হবে। আমরা বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও যথেষ্ট পরিমাণে আন্তরিক দেশপ্রেমিক। এটা আরো সময়ে সময়ে আমাদের নতুন দেশ আরো দেশপ্রেমটা আরো বৃদ্ধি পাবে। আমরা অনেক উচ্চতর লেভেলে চলে যাব। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যেটি বলছিলেন, নিজের কাজটাকে নিজে যদি নিজের মতো করে নিতে পারি, দায়িত্ব মনে করে, তাহলে সেই কাজটা আমি ভালো করেই করতে পারবো। এই বিষয়টি আপনি জি। আসলে বলতে চাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, একটু আরেকটু প্রশ্নে আমরা যেতে চাই, সেটি হচ্ছে একটা মানুষ যখন বড় হতে চায় তখন কিন্তু সে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে কিন্তু তার সহধর্মিণীর অনেকাংশে কিন্তু সহযোগিতা থাকে। আবার অনেকাংশে কিন্তু তার সহধর্মিণী অনেক কাজ কিন্তু করতে দেয় না। তো আপনি আজকে আহ ইউনো থেকে উপজেলা নির্বাহী অফিসার থেকে সদ্য আপনার প্রমোশন হয়েছে, আমরা দেখেছি আপনি নোয়াখালীতে যোগদান করবেন। অবশ্য নোয়াখালীর একজন কমেন্ট করেছেন আমাদেরকে, মোহাম্মদ সাইফুজ্জামান, নোয়াখালীতে স্বাগতম স্যার, আপনাকে একজন কমেন্ট করেছেন। তো সাইফুজ্জামান, আপনাকে ধন্যবাদ। স্যার, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম আসলে আপনার কাজের ক্ষেত্রে আমাদের যিনি ভাবি আছেন উনি আপনাকে কিভাবে সহযোগিতা করেন? ধন্যবাদ। আমার ওয়াইফের সাথে আসলে আমার ভার্সিটি যে লাইফ, সেই লাইফে উনার সাথে আমার পরিচয়। তার প্রেক্ষিতে আমার আমার বাবাও নেই, আবার তার বাবাও নেই। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছুর মিল ছিল। মানে যখন আমার স্ট্রাগল সময়টা, তার থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি। তো আমি বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, আমি বিসিএস দিব এই ধারণাটা কিন্তু আমার ভার্সিটি 4th ইয়ার পর্যন্ত আমার ছিল না। যেখানে আমার অন্যান্য ফ্রেন্ডরা দেখা যাচ্ছে যে বিসিএস এর জন্য ট্রাই দিচ্ছে, আমি চিন্তা করলাম যে না, কোন রকমে আমি একটা সরকারি চাকরি করব বা করব না, বা যেকোনো একটা ব্যাংকে চাকরি করব, এটা দিয়ে আমার জীবনটা চলে যাবে। কিন্তু আমার ওয়াইফ কিন্তু আমাকে কিন্তু সে আশাটা দেখিয়েছে, না মানে তোমার ভিতরে সেই জিনিসটা রয়েছে, বিশেষ স্যার, করে তুমি আপনি পরিশ্রম বলছিলেন যে করছো। অনার্স জি। ফোর্থ ইয়ারে উনি আপনাকে হেল্প করেছেন, ওয়াইফ বলছিলেন, জি। তখন কি তিনি আপনার ওয়াইফ ছিল নাকি ওয়াইফ পরে হয়েছে? না, না, না। আমাদের একটু অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার এর পরেই কিন্তু ২ বছর অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার এর পরেই তার সাথে আমার পরিচয়ের পরেই পরিণয় সূত্রে হয়েছে বিবাহ জীবন হয়েছে আমাদের ২০১০ সালে। তার সাথে আমার ২০০৮ সালে পরিচয়। তো মূলত তার থেকে একটা অনুপ্রেরণা নিয়ে যখন আমি বিসিএস এ ফর্ম ফিল আপ করি তখন তার সাথে কিন্তু আমার পরিচয় ছিল। তো তার থেকে অনুপ্রেরণা নিয়েই কিন্তু মূলত আমি তার অনুপ্রেরণাতেই আমি বিসিএস এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমি করেছি। এটা আজকে আমি ১ম বললাম। আমার আসলে কিন্তু ওরকম কোনো ইনটেনশন ছিল না। তো বলেছে যে অবশ্যই বিসিএস এ ট্রাই করো, তোমার হয়ে যাবে, এবং পড়াশোনা সবসময় খোঁজ নিত যে পড়াশোনা করছো কিনা, ফাঁকিবাজি করছো কিনা, রাত দিন পরিশ্রম করছি, বা দেখা যাচ্ছে যে সারাদিন হয়তো অফিস করছি, রাত্রে এসে পড়াশোনা করছি। এই বিষয়গুলো সে সবসময় খোঁজ খবর নিত। এবং তার যে ফার্স্ট প্রায়োরিটি, আমি বলেছিলাম যে আমি কিসে দিব? সে বলল যে অবশ্যই প্রশাসনে দিতে হবে। বিশেষ করে প্রশাসনে তুমি যেভাবে সবার উপকার করতে পারবে, অন্যান্য সার্ভিসও করতে পারবে। কিন্তু প্রশাসনে এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে মিশা, এই জিনিসটা তোমার রয়েছে। আর আমি মনে করি যে তোমার সাবজেক্ট যেহেতু রাষ্ট্রবিজ্ঞান, এটার সাথেও তোমার অনেক বেশি রিলেটেড রয়েছে। তুমি মানুষের সাথে মিশতে পারবে, চলতে পারবে। তুমি অবশ্যই প্রশাসনে যাবে, তুমি দেশের মুখ উজ্জ্বল করবে সেজন্য। তো তার প্রেক্ষিতেই কিন্তু আমার বিসিএস দেওয়া। এবং আলহামদুলিল্লাহ ১ম বার বিসিএস এর মাধ্যমে কিন্তু আমার প্রশাসন হয়েছে। তো আমি মনে করি যে আমার ওয়াইফের অনেক ভূমিকা রয়েছে। তার জন্য আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি আমার আম্মা, যেহেতু আমার বাবা নেই, আমার আম্মা কিন্তু সবসময় কিন্তু খোঁজ খবর রাখতেন। বিশেষ করে আমি আমি যদিও আমি ইতিমধ্যে বলেছি আমার অর্থ
আর্থিক অনটন ছিল না, কিন্তু আমি ভিতরে একটা চেতনা কাজ করতো, কেন আমি বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে কেন আমি পড়াশোনা করব। আমি কিন্তু আমার নটরডেম কলেজে আমি চেষ্টা করেছি নিজের টিউশনির টাকা দিয়ে পড়াশোনা করার জন্য। আমি চেষ্টা করেছি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফুল ব্রাইট স্কলারশিপে কিন্তু পড়াশোনা করেছি। আমি বাবা মার থেকে একটা টাকাও নেইনি। কিন্তু এগুলো কিন্তু আজকালকার দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ভিতরে কিন্তু খুব কম দেখা যায় যে নিজের থেকে কিন্তু অনুপ্রেরণা জাগে। এই যে তোমার যে স্ট্রাগল বা এই যে সংগ্রামী যে ইয়েটা যদি তোমার থেকে থাকে, তুমি কিন্তু জীবনে অনেক বড় হবে, তোমাকে কিন্তু কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আমি মনে করি। আমাদের একজন প্রশ্ন একটি কমেন্ট করেছেন, সুমন মন্ডল নামে, বন্ধু হিসাবে নোমান আমাদের গর্বের আর নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। নিশ্চয়ই উনি সোমেন ধন্যবাদ। সোমেন আমার ভার্সিটি ফ্রেন্ড, অত্যন্ত ভালো ছেলে। সে অনুষ্ঠানটি দেখছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু। অবশ্যই বন্ধু, তুমিও আমাদের জন্য গর্বের, আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া থাকলো। আর নতুন প্রজন্মের জন্য অবশ্যই আমরা যারা আছি তারা চেষ্টা করবো যে দেশটা, যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে আগামী যে বাংলাদেশটা গড়ব 2041 সালে, যে উন্নত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেটা কিন্তু এই নতুন প্রজন্মকে নিয়ে নিতে হবে। কিন্তু এই নতুন প্রজন্মকে কিন্তু গাইডলাইন কিন্তু আমাদেরই দিতে হবে। বন্ধু দোয়া করো, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। যে আমাদের একজন প্রশ্ন করেছেন এমডি রেজাউল করিম নামে, স্যার আমি একজন প্রতিবন্ধী, কি কি বই পড়লে আমি এমসিকিউতে পাশ করব? উম আপনার জন্য অসংখ্য কৃতজ্ঞতা থাকলো, ধন্যবাদ থাকলো। আমার আমার থেকে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে এখন আপনাদের পড়ার সিস্টেমটা তো একটু ভিন্ন। আমি প্রতিবন্ধী বলতে এখানে ঠিক বুঝতে চাচ্ছি কি, যদি একটু স্পেসিফিক করে দিতেন, কারণ অন্ধ যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আলাদা ব্যবস্থা আছে। আর আমি আশা করছি অন্ধ উনি না, উনি অন্য। স্যার যদি অন্ধ হলে কিন্তু উনি কমেন্ট করতে পারতেন না, নিশ্চয়ই উনি শারীরিক হ্যাঁ, প্রতিবন্ধী হ্যাঁ, হতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী, রাইট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি জি, স্পেসিফিক ভাবে যদি সাধারণ জ্ঞানের বই পড়েন, আমি বলে দিচ্ছি যে মোস্তফা কিরণের একটা বই রয়েছে আজকের বিশ্ব, এটা আপনি right. সাধারণ জ্ঞানটা কভার করে ফেলবেন, এটাকে একটু গাইডলাইন করবেন। 9-10-এর যে এই আমাদের বাংলা যে ব্যাকরণ বইটা রয়েছে, সেই ব্যাকরণ বইটা আপনি ফলো করবেন, সেটাতে আপনি বাংলা ব্যাকরণটা ইয়ে করে ফেলবেন। ডক্টর সৌমিত্র শেখরের রয়েছে লাল নীল দীপাবলি বা বিভিন্ন বই রয়েছে, এই বইগুলো আপনি পড়তে পারেন। পাশাপাশি রয়েছে ইংরেজির জন্য বা ইংলিশের জন্য আপনি কিন্তু যে কোনো গ্রামার বই ফলো করতে পারেন, সেটার জন্য কোনো স্পেসিফিক নেই। আর বিজ্ঞানের জন্য 9-10 যে বিজ্ঞান বই রয়েছে, কম্পিউটার সায়েন্স বই রয়েছে, এগুলো কিন্তু পড়তে পারেন। তো আমি মনে করি যে এগুলো যদি পড়েন, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ওই যে মাসিক যে পত্রিকাগুলো বা ইয়েগুলো রয়েছে, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়তে হবে প্রতিনিয়ত, কিন্তু প্রতিদিনই। এখন তো আসলে পত্রিকা হাতে লেখার কোনো সুযোগ নেই, আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইংলিশ পত্রিকা বিশেষ করে প্রতি শুক্রবারে যদি পারেন ডেইলি স্টার পত্রিকাটা রেখে দিবেন। শুক্রবারের পত্রিকাকে কিন্তু আপনি এই পেপারটাকে কিন্তু সারা সপ্তাহ ধরে কিন্তু পড়তে পারবেন। তো আপনি কিন্তু ডেইলি ভোকাবুলারিটা আপনার বাড়াইতে হবে। তো এগুলো করলে কিন্তু আমার মনে হয় যে এমসিকিউ তে পাস করতে। আরেকটা জিনিস বলে রাখি, এটা আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে বিসিএস আমাকে পাস করতে হবে, তো আমরা কি একসাথে পুরোটা টার্গেট করে বসে থাকি, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু সাজেস্ট করি না। আমি মনে করি যে একটা একটা করে কিন্তু এগোতে হবে। প্রথমে অবশ্যই তোমাকে এমসিকিউ তে পাস করতে হবে, এমসিকিউ পাস করার পরে তোমার রিটেনে পাস করতে হবে, রিটেন পাস করার পরে তোমার ভাইভাতে পাস করতে হবে। তুমি যদি এখন ভাইভা নিয়ে চিন্তা করো বা রিটেন নিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। হবে তোমাকে না। প্রথমে এমসিকিউ তে পাস করতে হবে কিন্তু, ঠিক আছে? আর যেখানে এমসিকিউ তে কিন্তু এখন কিন্তু মাইনাস মার্কিং রয়েছে, অতএব তোমাকে আরেকটা বিষয় হচ্ছে 100% শিওর থাকতে হবে যে এই এই উত্তরটার উত্তর এইটা, বা এই প্রশ্নের উত্তর এইটা, এটা কিন্তু তোমাকে রাইট অ্যান্সার দিতে হবে। কিন্তু তোমাকে এখানে কিন্তু একটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং এই যে লোভ লোভ জিনিসটা সংবরণ করতে হবে, যে এই উত্তরটা মনে হয়, এই প্রশ্নের উত্তরটা মনে হয় এটা হবে, এটা দাগিয়ে ফেলি, এটা কিন্তু করা যাবে না। এটা তোমার বাসায় প্রচুর কনফিডেন্স প্র্যাকটিস লেভেলটা করতে হবে। একেবারে হাই থাকতে হবে। হ্যাঁ, 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 এটা সম্পূর্ণভাবে কিন্তু লোভটা সংবরণ করতে হবে, এবং প্রচুর পরিমাণে বাসায় প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর প্রচুর পরিমাণ টেস্ট দিতে হবে। ওই যে আমি যে বললাম কোচিং সেন্টার শুধু এই একটা কারণেই প্রচুর পরিমাণ টেস্ট করতে হবে তোমাকে, এটা।
জি, রেজাউল করিম, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। স্যার যেটি বলছিল, আপনার পড়াশোনা, আপনার যখন ইনফরমেশন থাকবে তখন আপনার কনফিডেন্সটা তখন হাই হয়ে যাবে। সেজন্য আপনার কনফিডেন্সটা হাই হওয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে বেশি করে পড়াশোনা করতে হবে, স্যার যেটি বলছিলেন। প্রয়োজনে আমার আমার ফেসবুক পেজ আছে, যদি আপনি মনে করেন, বা আমার যে ফেসবুক যে আইডিটি রয়েছে, আপনি আমাকে মেসেঞ্জারে নক করবেন। আপনার যদি কোনো সার্বিক সহযোগিতার প্রয়োজন হয়, আমি তাৎক্ষণিকভাবে আপনাকে করব। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটি আসলে একজন আপনার মতো একজন মানুষের কাছ থেকে আমরা সেটি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে, আমরা মাঝে মধ্যে দেখি আপনি রাত বিরাতে অনেক সময় আপনার প্রফেশনের জন্য আপনি কাজ করেন। সেক্ষেত্রে কিন্তু ভাবি কিন্তু বাসায় একা থাকে। তখন কি অনেক সময় কি ভাবি কি আপনাকে একটু এই কাজের ব্যাপারে কি আসলে উৎসাহ দেয়, কিংবা কোনো সময় কোনো সমস্যা হয় কিনা? আমি দেখা যাচ্ছে যে আসলে আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু আসলে রাত দিন বলে কোনো জিনিস নাই। মানে মানুষের সেবা করার জন্য কিন্তু প্রজাতন্ত্রে মানে কর্মে নিযুক্ত প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী কিন্তু 24 আওয়ার্স কিন্তু মানুষের সেবা করবে। এটা কিন্তু আমাদের আমাদের যে সংবিধান বা কনস্টিটিউয়েন্ট সেখানে কিন্তু লেখা আছে। তো তার প্রেক্ষিতে কিন্তু আমরা কাজ করি। আসলে হ্যাঁ, যেমন দেখা যায় যে অনেক সময় শুক্র শনিবারে সকালে বের হতে হচ্ছে, কাজ করছি। কোনো রকম কোনো মানে ছুটি নাই, ক্লান্তি নাই। পরিবার থেকে ১ম একটু অভিযোগ করতো। পরবর্তীতে যখন দেখলো যে আসলে অভিযোগ করে লাভ নেই, বা এগুলো তো আসলে মানুষের জন্যই করছে, মানুষের কল্যাণের জন্যই করছে। আ লেট হিম বি স্যাক্রিফাইস। তার তার জন্য কিছু স্যাক্রিফাইস করি। তো এদিক থেকে আমি অত্যন্ত লাকি যে আমার মিসেস বা আমার পরিবার বলতে তো আসলে শুধু মিসেস না, আমার আব্বা-আম্মা বা আমার অন্যান্য আত্মীয়স্বজন যারা রয়েছেন তাদের থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে সাপোর্ট পাই। আসলে মানসিক সাপোর্ট না পেলে কিন্তু কাজ করার আগ্রহ থাকে না। তো আমার মানে ওয়াইফ বা আমার আম্মা প্রত্যেকের থেকেই কিন্তু আমি যত রাতে আসি না কেন, দেখা যায় যে আমার জন্য খাবার নিয়ে বসে থাকে। বা দুপুরে যদি আমি না খেতে পারি, "কোথায় খেয়েছো বা কি অবস্থা? তুমি কোথায় আছো?" সময়, সময় খোঁজ খবর নেওয়া। এটা কিন্তু অনেক বড় বিষয়। তো এদিক থেকে আমি অত্যন্ত লাকি। আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি তাদের সার্বিক সহযোগিতা পাচ্ছি। ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। নিশ্চয়ই ভাবির অনুপ্রেরণা না হলে কিন্তু আজকের নোমান হোসেন প্রিন্সকে আমরা পেতাম না। সেজন্য আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, অনেকক্ষণ ধরে আপনার সাথে আলাপ হচ্ছিল। আমরা কিছু কুইক প্রশ্নে যাব। আমাদের একটি সেগমেন্ট রয়েছে যেটি আমরা খুব দ্রুতই প্রশ্ন করবো, এবং আশা করছি খুব দ্রুত আপনি উত্তর দিবেন। জি, মানসিকভাবে যদি আপনি প্রস্তুত থাকেন, যেহেতু অনেকক্ষণ ধরে আপনার সাথে আলাপ হচ্ছিল, জি, আশা করছি আপনি প্রস্তুত আছেন। সর্বশেষ আপনার কাছে আহ আমরা, প্রিয় দর্শক, মনে হয় নোমান হোসেন প্রিন্স উনি আমাদের সাথে আবারও যুক্ত হবেন। অলরেডি যুক্ত হয়েছেন নিশ্চয়ই। নেটওয়ার্কের কোনো সমস্যার কারণে হয়তো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে। জি, আমরা চেষ্টা করবো উত্তরগুলো নেওয়ার জন্য। আপনি দীর্ঘদিন ধরে কক্সবাজারে ছিলেন। কক্সবাজারের মানুষ আপনাকে জানে, চিনে এবং খুবই ভালো হিসেবে জানে। অনেকেই দেখছি আজকে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে কক্সবাজারের মানুষ আপনাকে মিস করছে, শুধুমাত্র আপনার কাজের মধ্য দিয়ে। তো এই যে কাজ, ভালো কাজ করার মতো একটি শক্তি, একটি অনুপ্রেরণা, এই অনুপ্রেরণার জায়গাটি আপনি আসলে কিভাবে পান? মানুষের ভালোবাসা। এটাই হচ্ছে যে আমার অনুপ্রেরণা। আর কিছু না। মানবিক মানুষের যে ভালোবাসা, এটার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব। কোন সমস্যা নেই। আমি রাত-দিন পরিশ্রম করব। আমি খাবো না। আমি কোনো পানীয় নিবো না। কিন্তু মানুষের জন্য আমি কাজ করে যাব। মানুষ, আপনারা আমাকে ভালোবাসবেন, অনুপ্রেরণা দিবেন। আমি কাজ করব। আর সবসময় একটা কথা বলে রাখি, আমার বাবা সবসময় একটা কথা বলতেন। সেটা হচ্ছে যে, "মানুষের জন্য কাজ করলে কিন্তু মানুষ কিন্তু তোমাকে ভালোবাসবে।" আমি কিন্তু সেই ধারণাটাই কিন্তু নিয়ে আসছি। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, খুব সম্ভ্রান্ত পরিবারের ছিলেন আব্বা। মানুষের জন্য কাজ করেছেন, গরিব মানুষের জন্য কেটেছেন, সাধারণ মেহনতি মানুষের জন্য কেটেছেন। উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। আমার নানা মুক্তিযোদ্ধা কমান্ডার। তো আমরা নিজস্বভাবে কিন্তু পরিবারটা সম্পূর্ণভাবে কিন্তু দেশের জন্য কাজ করেছি। তো আমি নিজে চেষ্টা করছি যে মানুষের জন্য কাজ করা। আমি মনে করি যে বিশেষ করে আম অ্যাম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নগুলো দেখেন, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু সেগুলো করে যাচ্ছি। তো আমি একটা কথা সবসময় বলে রাখি যে আমি একটা জায়গায় আমার পোস্টিং হবে,
কিন্তু সাধারণ লোকজন আমাকে চিনবে না, কিন্তু আমি কিন্তু সেই জব করব না বা সেই সার্ভিস করব না। আমাকে 100-এর ভিতরে 99% মানুষ আমাকে চিনতে হবে। সেটা চিনার একমাত্র দায়িত্ব হচ্ছে যে আমার নিজেকে কাজ করতে হবে। তো আমি রাত দিন পরিশ্রম করবো আপনাদের জন্য। আমি দোয়া করবেন কক্সবাজারবাসী যারা আছেন। আমি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার কোনো সুযোগ থাকে আমি আপনাদের সেবায় আবার আসবো ইনশাল্লাহ, সরকার যদি মনে করে আমি আই এম এনাফ কম্পিটেন্ট ফর কক্সবাজার, তাইলে আমি আবার চলে আসবো। আর সবার শেষে একটা কথাই বলে যে ওই একটাই জিনিস, যে ভালোবাসা এবং অনুপ্রেরণা, এই দুটা থাকলেই কিন্তু আমি আমার সারাটা জীবন কিন্তু উৎসর্গ করে যাব আপনাদের জন্য। আর দেশপ্রেমটা তো মানে অনেক উপরের লেভেলে, দেশপ্রেমটা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি। এই দেশপ্রেমটা সবসময় বুকে ধারণ করি, অন্তরে ধারণ করি, এই মাথায় ধারণ করি, সবকিছু নিয়েই। বিশেষ করে 30 লক্ষ যে শহীদ, যারা শহীদ হয়েছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে, যারা মা বোন রয়েছেন, সবার জন্য কাজ করতে হবে আমাদের 2041 সালের জন্য। এগুলোই অনুপ্রেরণা হিসেবে কাজ করে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আপনার আলোচনা ছিল। আমরা এতক্ষণ ধরে আপনি সময় দিয়েছেন সেজন্য আজকের অনুষ্ঠান এবং কক্সবাজারবাসীর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে কিছু কুইক প্রশ্ন করব, আশা করছি আপনি কুইক উত্তর দিবেন। সময় থাকবে 1 মিনিট, আশা করছি আপনি উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আশা করছি আপনি প্রস্তুত আছেন। জি জি। ওকে, প্রথম প্রশ্ন, আপনার দুটি বদ অভ্যাস। দুটি বদ অভ্যাস হচ্ছে একটু ঝামেলায় ফেলে দিলেন। দুটি বদ অভ্যাস হচ্ছে যে খুব সহজে মানুষকে বিশ্বাস করি, আর হচ্ছে যে খুব বেশি ইমোশনাল। ইমোশনাল, ওকে। ফুটবল নাকি ক্রিকেট? ক্রিকেট কোনটি বেশি মাস্ট। পছন্দ করেন? জি, অবশ্যই ক্রিকেট। ক্রিকেট। জি। ইন্ডিয়া নাকি পাকিস্তান? বোথ। না, যে কোনো একটি নিতে হবে আপনার। ইন্ডিয়া। আইপিএল নাকি বিপিএল? অবশ্যই বিপিএল। কেন বিপিএল? আইপিএল এ তো আমরা দেখি তারা বাংলাদেশি, অনেক বড় বড় স্টার নিয়ে আসে। হোয়াট এভার মেবি, আমার বাংলাদেশি খেলোয়াড়রা খেলছে, আমার বাংলাদেশি ম্যানেজমেন্ট, আমি বাংলাদেশ সাপোর্ট করবো, বিপিএল। ওকে, আচ্ছা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? বার্সেলোনা। আচ্ছা, আমি এটা নিশ্চিত ছিলাম আপনি বার্সেলোনায় বলবেন, কারণ হচ্ছে যারা আর্জেন্টিনার ভক্ত থাকে তারা কিন্তু রাইট। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে বান্দরবনের পাহাড় নাকি কক্সবাজারের সাগর? কঠিন প্রশ্ন এটা। আহ আচ্ছা, দুইটাই দেওয়া যায় না? আচ্ছা, যদি যদি 1 নম্বরে ধরা হয় সেটা অবশ্যই কক্সবাজার, আর যদি একের সাথে ধরা হয় তাহলে বান্দরবান। প্রশ্নটি খুব মানে অন্যরকম একটি উত্তর ছিল। আমরা যদি একটি জায়গায় আসি, কক্সবাজারের সাগর কিংবা বান্দরবনের পাহাড়, তাহলে আমরা কোনটিতে টিক চিহ্ন দিতে পারি? কক্সবাজার। একদম মন থেকে। যদিও বান্দরবান যারা আছে তারা কিন্তু রাগ করার কোনো সুযোগ নাই, কারণ কক্সবাজার মানে আমার অন্তরে অন্যরকম, যেহেতু প্রথম স্টেশন, তো এটা অন্যরকম একটা জায়গা জুড়ে রয়েছে, এবং কক্সবাজার মানুষের ভালোবাসা এটা অন্যরকম, অন্য লেভেলের ভালোবাসা। ধন্যবাদ। আপনি যদি বিসিএস ক্যাডার না হতেন তাহলে কি হতেন? নিজেকে কিভাবে উপস্থাপন করলে আপনার জন্য ভালো লাগতো? বিসিএস ক্যাডার না হলে ক্রিকেট খেলোয়াড় হতাম। ক্রিকেট খেলোয়াড় হতেন। কখনো কি ট্রায়াল দিয়েছেন বা কখনো কি চেষ্টা করেছেন? চেষ্টা করেছি বলতে পড়াশোনার কারণে পারি নাই, কিন্তু চেষ্টা করেছি যে যদি ঢাকাতে খেলাধুলা করেছি, কলেজ লেভেলে খেলাধুলা করেছি, ভার্সিটি লেভেলে খেলেছি, কিন্তু মানে ওইভাবে আসলে পড়াশোনা হোক বা একটা তাড়নার কারণে হোক বা পারিবারিক চাপে হোক না কেন, আসলে ওইদিকে আর যাওয়া হয় নাই। কর্ণফুলী উপজেলা নাকি কক্সবাজার সদর উপজেলা, কোনটিকে বেশি মিস করবেন? অবশ্যই কক্সবাজার সদর। ধন্যবাদ। আপনার কাছে হঠাৎ করে একটি কল আসলো যে এক জায়গায় পাহাড় কাটা হচ্ছে, ঠিক 2 মিনিট পরে আরেকটি কল আসলো এক জায়গায় খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে। আপনি কোন অভিযানটি আগে পরিচালনা করবেন এবং কেন করবেন? আমি খাদ্যের ভেজাল যেটা, সেটা অবশ্যই আগে করব, কারণ হচ্ছে যে এটা মানব শরীরের সাথে সম্পৃক্ত,
পাশাপাশি আমি ওই খাদ্যের ভেজালটা করার পাশাপাশি আমার যে পাহাড়ের অভিযান সেটা আমি করব, সমস্যা নেই। তবে আমি খাদ্যের ভেজালটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ আমার জাতি যদি সুস্থ থাকে আমার জাতি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু খাদ্য ভেজাল যদি হয় মানুষ কিন্তু বাঁচবে না। সংস্কৃতি নাকি ক্রীড়া, কোনটিকে বেশি ভালোবাসেন? ক্রীড়া। ক্রীড়া। এমন একটি অভ্যাসের কথা বলুন যেটি আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার কিংবা প্রশাসনের একজন কর্মকর্তা হওয়ার কারণে আপনি যেটি আগে করতেন সেটা এখন করতে পারেন না, খুব মন চায়। শার্টের বোতাম খোলা রেখে আহ, কানে হেডফোন ঝুলিয়ে খুব গান শুনতাম স্টুডেন্ট লাইফে, এখন সেটা করতে পারি না। খুবই গুরুত্বপূর্ণ উত্তর ছিল। আরেকটি উত্তর হচ্ছে, আমরা জানি আপনি আপনার ফিটনেস রক্ষায় সবসময় সজাগ থাকেন। আপনার পছন্দের একটি খাবারের নাম বলুন যেটা আপনি ফিটনেস এর কারণে অনেক সময় খেতে পারেন না, খুব মন চায়। আহ সেটা গরুর মাংস, খুব পছন্দ করে কিন্তু সবসময় খেতে পারি না। আপনি অনেক সময় দেখা যায় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে অনেক সময় মানুষের বিচার করেন, অনেক বিচারে আপনি সহযোগিতা করেন, কিন্তু আপনার এবং ভাবির মাঝে যখন ঝগড়া হয় তখন কে আগে রাগটা ভাঙায় কিংবা ঝগড়াটা কে মিটায়? অবশ্যই আপনার ভাবি। আমার ওই যে বললাম না, ইমোশনাল মানুষ, খুব বেশি ইমোশন নিয়ে থাকি, রাগ টাগ নিয়ে থাকি। আপনার ভাবি অনেক বেশি সচেতন এই ক্ষেত্রে, তো তার পক্ষ থেকে অবশ্যই প্রথম প্রস্তাবটা আসে যে লেট ইট বি ডিসাইড, যে সব দোষ আমার। তো যাক, পরবর্তীতে আহ, আসলে হেরে যেতে হয় আর কি, আসলে মানে তার প্রতি স্যালুট আর কি। ধন্যবাদ। রাত্রে বাসায় ঘুমাচ্ছেন, আপনাদের মধ্যে ঝগড়া হলো, কথা জি। হলো, আপনিও কথা বলবেন না, ভাবিও আগে কথা বলবে না, কিন্তু একজন চোর এসে সবকিছু নিয়ে যাচ্ছে, কে জি। আগে কথা বলবে বলে আপনার মনে হয়? আপনার ভাবি কথা বলবো, আমি কিন্তু চোর এসে নিয়ে গেলেও কিন্তু কথা বলবো না। তাহলে আপনি কিন্তু ইমোশনাল, সাথে সাথে কিন্তু অভিমানী, সেটা আমরা বলতে জি, পারি। রাইট। খুব বেশি অভিমানী আসলে, মনে কোনো কিছু নেই তো, কালপিট নেই মনে, কোনো আহ, দুই নাম্বারই নেই, মানে একেবারে সাদাসিধা, যেমন দেখছেন ঠিক তেমন তো, এর জন্য একটু অভিমানটা একটু বেশি। ভাবির সাথে আপনার, আপনি বলেছেন অনার্সে যখন পড়ছেন তখন আপনার পরিচয় হয়, এর আগে কি কখনো প্রেম ছিল? না, পরিচয় বলতে ওই প্রেম ওইটুকুই, 2 বছরের রিলেশন আসলে। তার থেকে আসলে মেন্টর জিনিসটা আমি পেয়েছি, সে মানে আমাকে অনেক গাইড করেছে। তো ওইটুকুই পরিচয়, তার পরবর্তীতে পরিবারের সম্মতিতে তার সাথে আমার বিয়ে, আর যদিও পরিচয়ের সূত্রে কিন্তু বিয়ে নয়, আমার পরিবারকে দেখিয়েছি, তারা পছন্দ করেছেন। পরবর্তীতে আমি পরিবারকে খুব গুরুত্ব দিই, বিশেষ করে আমার আম্মাকে, আমার পরিবার যারা আছেন, ভাই যারা আছেন, সবাইকে আমি গুরুত্ব দিই, তাদের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে বিয়ে। জি, ধন্যবাদ। আপনার সুন্দর ফিগারের কারণে কিন্তু অনেক মেয়ে আপনাকে পছন্দ করে। একটি প্রশ্ন করবো, মিথিলা নামে কাউকে কি চেনেন যে আপনাকে? আহ মিথিলা টেলিভিশন অভিনেত্রীর নাম শুনেছি, কিন্তু ওইভাবে আসলে দেখা হয় নাই। আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কিন্তু ছিলেন মিথিলা, এটুকুই জানি, কিন্তু ওইভাবে আসলে কারোর সাথে পরিচয় হয়নি। খুবই কাল্পনিক একটি প্রশ্ন ছিল, অনেক উত্তর আমরা পেয়েছি এবং মিলে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। জনাব নোমান হোসেন প্রিন্স আমাদের সাথে এতক্ষণ ছিলেন। প্রিয় দর্শক আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি 1 ঘন্টা পর্যন্ত আমরা নোমান হোসেন প্রিন্সকে আমরা আমাদের সাথে পেয়েছি, সেজন্য আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নোমান হোসেন প্রিন্স। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে তরুণদের জন্য, কক্সবাজারবাসী কিংবা সারা বাংলাদেশ থেকে যারা শুনছে, তাদের একটি সুন্দর কেরিয়ার গঠনের জন্য আপনি কি বলবেন? সুন্দর ক্যারিয়ার গঠনের জন্য আমি বলবো, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি যেই কিছু করো না কেন, বিসিএস হতে হবে এটা কোনো নেসেসারি কোনো বিষয় না। তুমি ভালো একটা ব্যবসা করতে পারো, ভালো একটা যে কোনো একটা সাংবাদিকতায় ঢুকতে পারো, তুমি যদি মনে করো ভালো একটা ব্যাংকে ঢুকবে সেটাও করতে পারো, কিন্তু যেটা করো সেটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। আর আরেকটা কথা বলি, যেটা কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি, মাদক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মাদক যদি তোমাকে ধরে সেক্ষেত্রে হচ্ছে তুমি কোনো কিছুতে কিন্তু সফল হবে না। আর জীবনটা কিন্তু অনেক সুন্দর, সেই সৌন্দর্য উপভোগের জন্য যদিও এখন কোভিডের সময় প্রচুর পরিমাণে ঘুরে বেড়াতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তুমি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছো, কি অবস্থায় পড়াশোনা করছো, সেটা কিন্তু বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে তুমি কি ব্যবহার শিখেছো, তুমি কি মানুষের সাথে ভালো ব্যবহার করো কিনা, তুমি কি মানবিক কিনা, মানুষের
এই যে কষ্ট, সে কষ্টগুলো কি তোমাকে কাঁদায় কিনা, এগুলো কিন্তু অনেক বড় বিষয়। এটা কিন্তু এখন কিন্তু এগুলো কিন্তু ভাবার সময় এসেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে বেড়াবে, ঘুরবে। আমি নোয়াখালী জেলার এডিসি হিসেবে যাচ্ছি। আমি অবশ্যই, তোমরা অবশ্য কক্সবাজারে আছো, খুব ভালো জায়গায় আছো। যদি বিশেষ করে নোয়াখালীতে তোমার নিঝুম দ্বীপ রয়েছে, প্রচুর পরিমাণে হরিণের অভয়ারণ্য রয়েছে, হাতিয়া রয়েছে। যদি কখনো ঘোরার সুযোগ হয় বা কখনো যদি ঘুরতে চাও, আমার সাথে যোগাযোগ করো, আমি ব্যবস্থা করব। সুস্থ বিনোদনে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। পরিবারকে, সর্বোপরি পরিবারকে প্রায়োরিটি দিতে হবে, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, ভাই বোনকে ভালোবাসতে হবে। এগুলো কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। শত কিছুর বল, তুমি যত বড় অফিসার হও না কেন, যত বড় সায়েন্টিস্টই হও না কেন, যত বড় সাংবাদিক হও না কেন, তোমার যত বড় পলিটিশিয়ানই হও না কেন, যেখানেই হও না কেন, তোমার বাবা মাকে তোমার সম্মান করতে হবে। এগুলো তোমাকে গুরুত্ব দিয়ে চলতে হবে। আর মনে এবং মাথায় একটা জিনিসই রাখতে হবে, সেটা হচ্ছে যে দেশপ্রেম। আমি যাই করবো এই দেশের জন্য করবো, এই দেশের মানুষের জন্য করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা ছিল। নতুন একটি জায়গায় আপনি যোগদান করছেন। দীর্ঘদিন ধরে কর্ণফুলী ছিলেন, কক্সবাজার ছিলেন, বান্দরবন ছিলেন। নতুন জায়গার জন্য আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা। ভাবিকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, যার অনুপ্রেরণার মধ্য দিয়ে আমরা একজন নোমান হোসেন প্রিন্স পেয়েছি। ভাবিকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম দিবেন। আশা করছি ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। জি, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে নোমান হোসেন প্রিন্সের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনায় আমরা একটা বিষয় ক্লিয়ার হয়েছি। সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখি, আমরা যখন আস্তে আস্তে বড় হতে চাই, তখন কিন্তু আমাদের পরিবারকে অনেক সময় আমরা ভুলে যাই। আমাদের কাছের আত্মীয় স্বজনকে কিন্তু আমরা অনেক সময় পরিচয় দিতে চাই না। নোমান হোসেন প্রিন্সের আজকের কথায় আমরা একটা বিষয় জানলাম, যদি আমরা বড় হতে চাই কিংবা নিজেকে বড় করতে চাই, তখন অবশ্যই আমাদের পরিবারের সাপোর্টটা সবসময় দরকার হয়। নোমান হোসেন প্রিন্স, আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়। আশা করছি আপনি আবারও ফিরে আসবেন আমাদের কক্সবাজার। তো এতক্ষণ দর্শক যারা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।